আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো গত ক্লাসে প্রথম ক্লাসে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের কিছুটা বেসিক দিছিলাম। ঠিক আছে, পরিমাণগত রসায়নের কিছুটা বেসিক দিছিলাম। তো ধরো আসতেছি, পরিমাণগত রসায়নের কিছুটা বেসিক দিছিলাম। ইভেন সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা তোমার কিছু ম্যাথ প্র্যাকটিস করছি। আজকে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো এবং একটা নতুন টপিক শুরু করব। সেই নতুন টপিকসটা হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা। ঠিক আছে, দ্রবণের ঘনমাত্রা এটা হচ্ছে নতুন একক, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, আমি একটুক্ষণের মধ্যে আসতেছি। ডাক্তার থেকেই যে আমি বুঝলাম না, এই লাইটটা এতটা প্রবলেম করতেছে। রুম দেখি চেঞ্জ করে ফেলবো, 2-3 দিনের মধ্যে রুম হচ্ছে চেঞ্জ করে ফেলবো। এই রুম থেকে অন্য রুমে বোর্ড নিয়ে যাবো, তখন আর ওইরকম বাঁকাভাবে দেখতে হবে না, সোজাসুজি দেখা যাবে। আচ্ছা, তো আমরা ম্যাথমেটিক্সে চলে যাই। কিছু ম্যাথমেটিক্স আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তো এইখানে আচ্ছা দেখো, এখানে একটা দেখো, এখানে লেখা আছে এই ম্যাথমেটিক্সটা, এই টাইপের ম্যাথমেটিক্সটা খুব ইম্পর্টেন্ট, যে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। খুব ভালোভাবে চিন্তা করো, এই ম্যাথমেটিক্সগুলো কিন্তু পরীক্ষায় আসে নর্মালি। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম ওই চুনা পাথর কি করা হলো, ওই চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? কি বললাম, চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম ওই চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে? আচ্ছা, তাহলে দেখো, আগে আমরা একটু বিক্রিয়াটার দিকে চিন্তা করি, যে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে কি করব, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করি, তাহলে আমরা কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাবো সেটা একটু দেখি। তাহলে আগে আমরা একটু রিয়াকশানটা দেখি, যে রিয়াকশানটা কি। সেখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি সেখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করি, তাহলে সেখানে কি উৎপন্ন হবে ভালোভাবে খেয়াল করো। এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, প্লাস উৎপন্ন হবে তোমার এখানে H2CO3 ফর্ম হইতো, যেটা ভেঙে গিয়ে এখানে আমরা পাবো H2O প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড। তো এখানে সবার আগে আমাদের বিক্রিয়াটা একটু সমতাকরণ করতে হবে। খেয়াল করো, এদিকে ক্যালসিয়াম ক্লোরাইড, এদিকে ক্লোরিন আছে 2টা, এদিকে ক্লোরিন আছে 1টা। তো নর্মালি আমরা এটাকে 2 দিয়ে গুণ দিব। এটাকে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে হাইড্রোজেন হয়ে যায় 2টা, এদিকে
আর এদিকে তার আমার অলরেডি হাইড্রোজেন 2টা আছে H2O, তো এদিকে আর কিছু করা লাগবে না। দেখো এদিকে অক্সিজেন 1টা, কার্বন ডাইঅক্সাইড 2টা 3টা, তাহলে এদিকে অক্সিজেন 3টা, আলটিমেটলি সব কিছু সমান। তো এখন এখান থেকে কিন্তু আমি বের করতে পারবো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট যদি আমি নেই তাহলে কত মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। খুব ভালোভাবে চিন্তা করো। এদিকে যদি ভাই আমি 1 মোল, দেখো খেয়াল করো, আমি যদি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট নিই, এদিকে 1 আছে, কার্বন ডাইঅক্সাইডের এদিকে 1 আছে, তার মানে আমি যদি সেখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট নিই তাহলে আমি সেখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো, এবং এটা অবশ্যই আদর্শ উষ্ণতা ও চাপে আমি 1 মোল পাবো। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেশার। এখন চিন্তা করো আমাকে কি বলছে, তাহলে তার মানে আমি এতটুকু শিওর, আমি যদি এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বা যদি আমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর হচ্ছে 100, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নেই, তাহলে সেই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে আমাদের এখানে কতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকবে, 22.4 লিটার। এটা থাকবে অবশ্যই 0 ডিগ্রি আদর্শ উষ্ণতা ও চাপে, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে আমি এতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। ঠিক আছে, ওকে। এখন তার মানে এই জিনিসটা ঐকিক নিয়ম করে বের করে ফেলা যায় 160 গ্রাম থেকে আমি কতটুকু পাবো, কিন্তু প্রশ্নটার মধ্যে একটু প্যাচ আছে। সেই প্যাচটা হচ্ছে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। এটার মিনিং হচ্ছে তুমি যে চুনা পাথরটা নিছো সেটা ভেজাল। এই চুনা পাথরের মধ্যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও অন্যান্য পদার্থ আছে, যেমন মাটি টাটি মিশ্রিত অবস্থায় আছে। সো তুমি যদি এখানে 95% ক্যালসিয়াম কার্বনেট, মানে তুমি যদি সেখানে 100 গ্রাম চুনা পাথরটা নেও, সেটার মধ্যে 5 গ্রাম মাটি টাটি অন্য কিছু থাকবে, এক্সাক্ট ক্যালসিয়াম কার্বনেট থাকবে 95 গ্রাম। তার মানে জিনিসটা তার মানে চিন্তা করো, তুমি যদি সেখানে 100 গ্রাম চুনা পাথর নাও, তাহলে সেখানে এক্সাক্ট ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি পাবা, আর বাকিটা মাটি বা অন্য কোনো ভেজাল পদার্থ মিশ্রিত অবস্থায় আছে। তার মানে তুমি সেখানে 160 গ্রাম চুনা পাথর নিছো, তাহলে 160 গ্রাম চুনা পাথর নেওয়া মানে সেখানে 160 গ্রামই তুমি ক্যালসিয়াম কার্বনেট পাবা না। তুমি এই অনুপাতে তুমি তাহলে এখান থেকে তুমি বের করতে পারো 160 গ্রাম চুনা পাথরে আলটিমেটলি ক্যালসিয়াম কার্বনেট আছে 95/100 ইন্টু 160, 95/100 ইন্টু 160, এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এইখানে তুমি একটা ভ্যালু পাবা, এইখানে যেই ভ্যালুটা পাবা, এখানে যে ক্যালকুলেশনটা করতে হবে সেই ভ্যালুটাতে ক্যালকুলেশন করতে হবে, কারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে ক্যালসিয়াম কার্বনেট, ভেজাল যেটা আছে সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না। সো এখানে এটার পরিমাণটা কত আসে 160 গ্রাম থেকে, 160 গ্রাম থেকে 152 গ্রাম, অর্থাৎ এখানে আমরা অনলি 152 গ্রাম আমরা ক্যালসিয়াম কার্বনেট পাই যারা হচ্ছে রিয়াকশনে অংশগ্রহণ করে। তাহলে দেখো এখন তো ইজি, কত মিলিলিটার চাইছে না, তাহলে এখানে লিটারটাকে মিলিলিটার নিলে 1000 দিয়ে গুণ দেও, তাহলে 100 গ্রামে পাইছি আমি কত, 100 গ্রাম চুনা পাথরে আমি পাই কত, 22,400 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড। সুতরাং 152তে কত পাইছি, 152তে পাইছি 22,400/100 ইন্টু 152 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড। এটা বের করে ফেলা যাবে। ঠিক আছে, তো সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও, সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। হ্যাঁ, এখন একটা অঙ্ক পাওয়া যাবে, এই টাইপের একটা অঙ্ক পাওয়া গেছে, খুব ভালোভাবে চিন্তা করো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এখন এই টাইপের একটা ম্যাথমেটিক্স পাওয়া গেছে, খুব একটু ঘোরানো পেঁচানো আর কি। দেখো এটা হচ্ছে তোমার, এখানে লিখছে যে 12.5 গ্রাম চুনা পাথর, লিখছে যে 12.5 গ্রাম চুনা পাথর ও হাইড্রোক্লোরিক
ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 500 মিলিমিটার এইচজি চাপে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? খুব ভালো একটা কোশ্চেন। ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? এখন যেটা চাইছে, আগে যেটা দেওয়া ছিল, আগে অলরেডি দেওয়া ছিল যে তুমি যে চুনা পাথরটা নিতেছো সেখানে কতটুকু ভেজাল আছে, কতটুকু এক্সাক্ট ক্যালসিয়াম কার্বনেট আছে, তুমি আলটিমেটলি বের করতে পারছো। এখন এটা উল্টা জিনিসটা, যে এখন তোমাকে কিছুটা চুনা পাথর দেওয়া আছে, এখানে তুমি কিছুটা চুনা পাথর নিছো, 12.5 গ্রাম চুনা পাথর নিছো, সেইখান থেকে তোমাকে বের করতে হবে যে সেইখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, ক্যালসিয়াম কার্বনেটটার পরিমাণ কত, এক্সাক্ট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত। অর্থাৎ এখানে যে চুনাপাথর, যে 12.5 গ্রাম চুনাপাথর নিছো, সেখানে এই পুরাটাই ক্যালসিয়াম কার্বনেট না, এখানে কিছু মাটি, বালি, অন্য কোনো কিছু পদার্থ মিশ্রিত আছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যতটুকু জানি, আমি কি বলছি, ম্যাথমেটিক্সে কী করবা, তুমি যতটুকু জানো সেটা নিয়ে কাজ করবা। তাহলে এখানে তুমি যতটুকু জানো সেটা নিয়ে কাজ করো। ঠিক আছে? যতটুকু জানো সেটা নিয়ে কাজ করো। ধরো এই চুনাপাথর হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করার পরে, এটা আমি নর্মাল রিয়াকশানে যাচ্ছি। আমি ধরো যে এটা কিছু না, আমাকে এখানে বলা আছে চুনাপাথর আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয়েছে, আমি বিক্রিয়া করতেছি। CaCl2 প্লাস H2O, অবশ্যই এখানে সমতাকরণ রাখতে হবে। এই ম্যাথমেটিক্সগুলোর ক্ষেত্রে সমতাকরণ ছাড়া কিন্তু ভুল করে ফেলবে। আচ্ছা, আমি এখন সিম্পল হিসাব করি, আমি এখানে সিম্পল একটা হিসাব করি। সিম্পল হিসাব করে দেখো আমি কীভাবে বের করি, খুব ভালোভাবে চিন্তা করো। আমি এখান থেকে নর্মাল প্রসেসটা জানি কিনা, যে এখানে যদি আমি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট নিই, আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো, বা 22 কার্বন ডাইঅক্সাইড, 4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো, এবং সেটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং কততে, 1 অ্যাটমসফিয়ার প্রেশারে। দেখো 1 অ্যাটমসফিয়ার প্রেশার মানে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, মানে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে দেখো আমার অঙ্কে যতটুকু চাপ দেওয়া আছে বা অঙ্কে যতটুকু তাপমাত্রা দেওয়া আছে, সেই তাপমাত্রাগুলো স্ট্যান্ডার্ড টেম্পারেচারের প্রেশার না। আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমি স্ট্যান্ডার্ড যে 22.4 লিটারটা পাই, সেটা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 750 মিলিমিটার পারস্তম্ভ চাপে কতটুকু হবে সেটা আমি বের করে নিতে পারি। সেটা আমি বের করে নিয়ে আমি আলটিমেটলি বের করবো যে আমার এখানে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে। তারপরে আমার যতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে সেটা হচ্ছে এক্সাক্ট পরিমাণটা, তাই না? এক্সাক্ট পরিমাণ খেয়াল করো। এদিকে ধরো ক্যালসিয়াম কার্বনেট নিলাম 12.5 গ্রাম, এদিকে আমি চুনাপাথর নিলাম 12.5 গ্রাম চুনাপাথর নিয়ে তুমি ভালোভাবে চিন্তা করো। চুনাপাথর নিয়ে আমি জিনিসটাকে হচ্ছে বিক্রিয়া করালাম, মানে বিক্রিয়া করবে কারা? HCl এর সাথে, যারা এক্স্যাক্টলি ক্যালসিয়াম কার্বনেট। এটার মধ্যে ধরো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল, 2.5 গ্রাম ধরো যে ভেজাল ছিল। 10 গ্রাম যে ক্যালসিয়াম কার্বনেট ছিল সেইটাই তো HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, বাকি 2.5 গ্রাম তো উৎপন্ন করবে না। তার মানে এইদিকে যদি আমি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটার দিকে পয়েন্ট অফ ভিউ রাখি, তাহলে আমার সেটা বের হয়ে আসবে আমার এখানে এক্স্যাক্টলি কত গ্রাম এক্স্যাক্ট চুনাপাথর লাগতেছে। এখন কত গ্রাম এক্স্যাক্ট চুনাপাথর লাগতেছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি এটা থেকে বিগ দিয়ে আমি বের করতে পারবো সেটার মধ্যে ভেজাল কতটুকু ছিল, সো আলটিমেট ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমি বের করতে পারবো। তো জিনিসটাকে এইখানে যেই কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা দেওয়া আছে, সেই পরিমাণটা কতটুকুতে দেওয়া আছে ভাইয়া? পরিমাণটা দেওয়া আছে হচ্ছে তোমার আলটিমেটলি 750 মিলিমিটার পারস্তম্ভের চাপ এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, এইদিকে আমরা যে নর্মাল হিসাবগুলো করতেছি, সেই নর্মাল হিসাবগুলো কত হিসাবে করতেছি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারস্তম্ভ চাপে আমরা সেই হিসাবটা করতেছি। অর্থাৎ এখানে যদি আমি 1 মোল বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নেই, তখন আমি আলটিমেটলি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি, এবং এটা পাচ্ছি আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার বা 776 সেন্টিমিটার পারস্তম্ভ চাপে।
আমি ইনিশিয়ালি যেটা করবো সেটা হচ্ছে আমাকে যেহেতু ম্যাথমেটিক্সগুলো এটা দিয়ে করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 760 মিলিমিটার পারস্তম্ভ চাপের এটা দিয়ে আমি হিসাব ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমি এইখানের যেই এটা আছে এটাকেও আমি ইনিশিয়ালি এটাতে কনভার্ট করি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 760 কত সেটাকে আমি কনভার্ট করি। তাহলে দেখো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে তাহলে 2.53 লিটার, এটা হচ্ছে একটা V1 ধরি, এটা হচ্ছে V1 ইকুয়ালস টু 2.5153 লিটার। আর এইটার সাথে সম্পর্কিত কি এই চাপটা, তাহলে এটা হচ্ছে P1 ইকুয়াল টু 750 মিলিমিটার পারস্তম্ভ চাপ। আচ্ছা, এটার সাথে সম্পর্কিত তাপমাত্রা কত এটা, তাহলে এটা ধরলাম T1 ইকুয়ালস টু আমি পাচ্ছি 37 মানে 273 যোগ 37 কত আসে 310 কেলভিন, মেবি 310 কেলভিন, তাই না? 310 কেলভিন। আচ্ছা, আর কি আছে এদিকে আমার V2, এটা কত আমরা জানি না, কারণ এই 2.53 লিটারটা এই 760 মিলিমিটার পারস্তম্ভে চাপে এবং এখানের তোমার এটা 2 হবে, এবং এখানে তোমার T2 মানে 273 কেলভিন তাপমাত্রায় কতটুকু হবে সেটা আমরা বের করতে যাচ্ছি, কারণ আমাদের ক্যালকুলেশন করতে গেলে এটাকে অবশ্যই আমার এটাতে কনভার্ট করে কাজ করতে হবে, চিন্তা করতে হবে। বুঝো স্টেপগুলো আমি কেন করতেছি? তাহলে আমি এখানে লিখতে পারি কি ভাইয়া, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। সো আমরা আলটিমেটলি পাবো P1 এর ভ্যালু কত 750 ইন্টু V1 এর ভ্যালু কত 2.53 আর T1 এর ভ্যালু কত 310 ইকুয়ালস টু আমরা পাবো P2 কত ভাইয়া 760 ইন্টু এখানে ভাইয়া T2 কত 310, আমি V2টা জানি না, কেউ একজন V2টা বের করে দাও তো, V2 ইকুয়ালস টু কত আসে, কত লিটার আসে একটু বের করে দাও, কে একজন তাড়াতাড়ি বের করে দাও। সবাই একটু, কেউ একজন একটু তাড়াতাড়ি বের করে দাও এটার আনসারটা কত আসে। কেউ একটু বের করে দাও, কি রে ভাই এটা আনসারটা কত আসে? এখানে যে V2 যেটা এত লিটার পাওয়া গেছে এটাকে তো আমার ক্যালকুলেশন করতে হবে তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে নিয়ে, এই জন্য আমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে সেটাকে কনভার্ট করতেছি। তো এখানে যে কনভার্সনটা আমি করতেছি সেখানে এত লিটারটা কত আসে কি রে? আচ্ছা, কেউ কি ম্যাথমেটিক্সটা করতেছো না? আচ্ছা, একজন পাইছি 2.49, মানে এত ইয়া হবে, এটা কি বলে এটা তো 2.2 আসে, 2.49 কেন 2.2 আসে, এটা 310 760 ইন্টু V2 নিচে যাবে 760, উপরে আসবে 310। আচ্ছা কত আসে দেখো তো, 2 পয়েন্ট, এক একজনের এক একটা আসতেছে, এক একজনের এক একটা আসতেছে, বুঝলাম না কি রে ভাই, এর থেকে তো আমি করে ও আচ্ছা, এখানে তো 310 হবে না ভাই, এখানে তো 273 হবে, আমি এই জায়গাটাতে একটু ভুল করছি, এখানে 273 হবে তো, কারণ V2 তো 273, T2 তো 273, তাহলে এখানে V2 আসবে নর্মালি 2.2 লিটার, আমি আর টাইম নিতে চাইতেছি না, V2 আসবে 2.2 লিটার। তাহলে দেখ, তাইলে এইখানে আমি পাইলাম যে এখানে আমি যতটুকু বিক্রিয়া করছি, বিক্রিয়া করার পরে আমি নর্মালি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 2.2 লিটার কার্বন ডাইঅক্সাইড পাইছি, 2.2 লিটার কার্বন ডাইঅক্সাইড আমি পাইছি। এখন আমি একটু খুব উল্টাভাবে চিন্তাটা করি, আমার 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য আমার ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম, খুব ভালোভাবে চিন্তা করো, ঐকিক নিয়মের অঙ্ক ভাই, এগুলো ঐকিক নিয়মের অঙ্ক, যদি ধরতে পারো তাহলে ঐকিক নিয়ম। দেখো তুমি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্যে, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্যে আমার সেখানে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 গ্রাম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার, ঠিক আছে? আচ্ছা, তো এখন চিন্তা করো 1 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্যে আমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দরকার, আর এই যে আমি পাইলাম 2.2 লিটার, সেই 2.2 লিটারের কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য কত গ্রাম দরকার সেটা আমি আগে বের করি, 100 ইন্টু 2.2 বাই 22.4।
এখন আমি পাওয়া যাবো যে এখানে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার, কত গ্রাম। তাহলে 100 × 2.2 আমি করি, তোমরা তো অনেক লেট করো। 100 × 2.2 ভাগ 22.4, 9.82 গ্রাম। খেয়াল করো, এটা হচ্ছে তোমার আশা হচ্ছে তোমার 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার। তার মানে দেখো, তার মানে আমরা 12.5 গ্রাম চুনাপাথর নিচ্ছিলাম, কিন্তু সেই চুনাপাথরের মধ্যে মাত্র 9.82 গ্রাম বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, বাকিটা উৎপন্ন করে নাই। আমাকে হচ্ছে ওই চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, এটাই তো ওই চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। 12.5 গ্রাম নিচ্ছিলাম, ভেজাল হচ্ছে তোমার, ভেজালটাও বের করি, 9.82 বিক দিলে যেটা আসবে সেটা হবে ভেজাল। তো আলটিমেট ভেজাল ছিল এতটুকু, বাকিটুকু ছিল কি চুনাপাথর। 9.82 গ্রাম কি ছিল চুনাপাথর, ঠিক আছে। 9.82 গ্রাম কি ছিল চুনাপাথর। খুব ইজি। তো এগুলো আশা করি এখন তোমরা পারবা। ঐকিক নিয়মের অঙ্ক, ঐকিক নিয়মের, জাস্ট চিন্তা করবা কিভাবে করতে হবে। এটাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে কনভার্ট করতে হবে। কেন করতে হবে সেটা জানো, কারণ 22.4 লিটারের যে কনস্ট্যান্টটা সেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারের, ঠিক আছে। তো এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রায় যাব, ঠিক আছে। দ্রবণের ঘনমাত্রায় যাব। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের কয়েকটা একক আছে, কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে মোলারিটি, একটা হচ্ছে মোলালিটি, তারপরে একটা হচ্ছে নর্মালিটি, তারপরে একটা হচ্ছে শতকরা এককে, তারপরে একটা হচ্ছে তোমার পিপিএম, আর একটা হচ্ছে পিপিবি। এই কয়েকটা আছে যেগুলো হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক, ঠিক আছে। এখন এইগুলোতে যাওয়ার আগে, এই টাইপসগুলোতে যাওয়ার আগে আমরা ইনিশিয়ালি দেখবো যে দ্রবণের ঘনমাত্রা বলতে কি বোঝায়। দ্রবণের যে ঘনমাত্রা, সেই দ্রবণের ঘনমাত্রাটা বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। খুব ভালোভাবে চিন্তা করো, ধরো আমি একটা দ্রবণ নিলাম, ধরো এখানে আমি পানি নিলাম। দ্রবণ মানে কি, সেখানে আমার দ্রাবক নিতে হবে, তার সাথে সাথে আমার কি নিতে হবে, দ্রবণ নিতে হবে, তাই না, দ্রাবক। এখন ধরো এখানে আমি যতটুকু দ্রাবক নিলাম, সেই দ্রাবকের ভর হচ্ছে ওয়াই গ্রাম। দ্রাবকের ভর হচ্ছে কত, ওয়াই গ্রাম। বা দ্রাবকের আয়তন আমরা দেখতে পারি, ঠিক আছে। দ্রাবকের আয়তন নিলাম, ধরো দ্রাবকের আয়তন যে এটা হচ্ছে ওয়াই, এখানে যতটুকু আমি দ্রাবক নিলাম সেটা হচ্ছে ওয়াই মিলিলিটার। এখন আমরা এটার মধ্যে তোমার কি দিলাম, এটার মধ্যে তোমার দ্রব দিলাম, কিছু দ্রব দিলাম, ঠিক আছে। দ্রবগুলো এরকমভাবে ছড়ায় ছিটায় আছে। তো এখন যে দ্রব দিলাম, সেই দ্রবের ভর, দ্রবের দেখো এখানে আমি যে দ্রবটা দিছি সেটা কিন্তু আয়তনটা নিয়ে একজাক্ট আমরা কাজ করি না, কারণ দ্রবটা যদি নর্মালি কঠিন পদার্থ হয় তখন সেটার আয়তন দিয়ে খুব বেশি ফল পাওয়া যায় না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তার ভর নির্ণয় করতে পারি। তো ধরো এখানে আমি x গ্রাম দ্রব দিছি। এখন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একটা দ্রাবকের মধ্যে যখন তুমি দ্রবকে দ্রবীভূত করবা তখন সেই দ্রাবকের আয়তন নর্মালি বাড়ে না। কেন বাড়ে না সেটা আমি তোমাকে বলি। না বাড়ার কারণ হচ্ছে যে এখানে তুমি যে দ্রবটাকে দিলা, এখানে যে সাবস্টেন্সটাকে তুমি এইদিকে দিলা, সেই সাবস্টেন্সটা যদি দ্রবীভূত সাবস্টেন্স হয়, সেই দ্রবটা যদি দ্রবীভূত হয়, তখন দ্রবীভূত হওয়া মানে কি সেটা এক্স্যাক্টলি এই যে দ্রাবকের যে ইন্টারমলিকুলার যেই তোমার স্পেস ছিল, অর্থাৎ দুইটা অণুর মধ্যে যে স্পেস ছিল সেই স্পেসের মধ্যে ঢুকে যাও, সেটাকে বলা হচ্ছে দ্রবীভূত হওয়া। তাহলে দ্রবীভূত হওয়া মানে কি? দ্রবীভূত হওয়া মানে একটা দ্রাবকের মধ্যে আমি যে দ্রবটাকে যেটা ছাড়লাম, সেই দ্রবটা ওই দ্রাবকের যে ইন্টারমলিকুলার যে স্পেস ছিল সেই ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে হারায় যাওয়া। সো নর্মালি তখন দ্রাবকের আয়তন নর্মালি বাড়ে না। সো আমরা সেই কারণে ধরে নিই যে দ্রাবকের আয়তন মানেই দ্রবণের আয়তন। আমি যতটুকু দ্রাবক নিচ্ছি সেটাই হচ্ছে দ্রবণের আয়তন।
এখন দেখো এইখানে যেই বক্সটা নিলাম সেই বক্সটার আয়তন অনেক ধরনের হইতে পারে। এখানে তুমি এক্স গ্রাম পরিমাণ তোমার ইচ্ছা মতো তুমি দ্রব্য ঢালতে পারো, ইটস ইউর চয়েস। বাট মেইন কথা হচ্ছে যে আমি যদি এখানে একক আয়তন নেই, অর্থাৎ আমি যদি এই পাত্রের মধ্যে তোমার কি করি, আমি যদি এই পাত্রের মধ্যে এমন একটা ঘনক নিই যে ঘনকটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে তোমার একক, ধরো সেটা 1 মিলিলিটার করে। এখন দেখো আমি যদি সেখানে এরকম একটা বক্স নেই, এখন এরকম একটা কিউব নেই যেটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 1 মিলিলিটার, তখন সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি 1 মিলিলিটার। তো এই যে 1 মিলিলিটার যেটা আছে সেই 1 মিলিলিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আমি যে কিউবটা পাবো, সেই কিউবের ভিতরে যদি আমি তখন সেই দ্রবণটাকে ঢুকাই, তখন সেই দ্রবণটাতে আলটিমেটলি কতটুকু দ্রব আছে, এই বক্সটাতে আলটিমেটলি একক আয়তনের বক্সটাতে আলটিমেটলি কতটুকু দ্রব আছে, সেটাই হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। তার মানে একটা সিম্পল ক্যালকুলেশন এখানে পাইতে পারি। ধরি এখানে দ্রবণের আয়তন হচ্ছে ভি, ওয়াই না ধরে ভি ধরি, ভি মিলিলিটার। তার মানে আমি ধরি যে ভি মিলিলিটার আয়তনে দ্রব আছে কত গ্রাম, এক্স গ্রাম। ঐকিক নিয়ম করো। দ্রবণের ঘনমাত্রা মানে কি, যে 1 মিলিলিটার আয়তনে এখানে আমার কতটুকু আছে আমি সেটা বের করি। কতটুকু আছে ভাইয়া, এক্স গ্রাম বাই এখানে তোমার ভি। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1 মিলিলিটার যতটুকু আছে সেটাই তো ঘনমাত্রা, তাই না? তার মানে ঘনমাত্রার সংজ্ঞাটা হচ্ছে দ্রবের ভর বাই দ্রবণের আয়তন। দ্রবের ভর বাই দ্রবণের আয়তন, এটা হচ্ছে নর্মাল একটা ক্যালকুলেশন। এটা হচ্ছে সিম্পল সূত্র এবং এটাই হচ্ছে কোর সূত্র। তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে এর মধ্যে মোলারিটি, নর্মালিটি, শতকরা একক, পিপিএম, পিপিবি যা আছে সব বুঝবা। বাট আমাকে আগে একটু কনফার্ম করো যে তুমি এতটুকু কনসেপ্ট বুঝছো কিনা, এই সিম্পল কনসেপ্টটা বুঝছো কিনা। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, দেখো কনসেপ্টটাকে আমরা বিভিন্নভাবে চিন্তা করব। আচ্ছা, এইদিকে আমি যত গ্রাম দ্রব্য দিতেছি এটা তো একটা রাসায়নিক উপাদান, তাই না? তো সেটাকে আমরা মোলারিটি মোলার পরিমাণটা বের করতে পারবো না? যে এদিকে আমি কত মোল দ্রব্য দিতেছি সেটা আমি বের করতে পারবো কিনা? তো যদি এরকম হয় ব্যাপারটা, যে এদিকে আমি ধরো এক্স মোল সাবস্টেন্স দিচ্ছি, যখন দ্রবের ভরটা আমি এক্স মৌলে নিব, যখন আমি কি করব, দ্রবের ভরটা আমি মৌলে নিব, তখন দ্রবণের আয়তন দিয়ে ভাগ দেওয়ার পরে আমি যেই ঘনমাত্রাটা পাবো সেটাকেই বলা হয় মোলারিটি। মানে এখানে দ্রবের ভরটাকে আমি মোল এককে প্রকাশ করলাম। কোন এককে প্রকাশ করলাম? মোল এককে। আর দ্রবণের আয়তনটা ধরো আমি প্রকাশ করলাম 1 লিটারে। খুব ভালোভাবে চিন্তা করো, কখন সেটাকে মোলারিটি বলবো? যখন আমি চিন্তাটা করতেছি এইভাবে, এই পয়েন্ট অফ ভিউ থেকে, যে এখানে আমি কত মোল দিলাম এবং এখানে কত লিটার নিলাম। তারপরে আমি জিনিসটা চিন্তা করলাম এইভাবে, যে 1 লিটারে তাইলে কত মোল দ্রব্য আছে সেটা যদি আমি বের করি, তাহলে ধরো এখানে ভি লিটারে আছে এক্স মোল। তাহলে আমি তোমাকে বললাম, তাহলে ভাইয়া 1 লিটারে কতটুকু আছে? এক্স বাই ভি, মোল নিচে লিটার, দ্যাট মিনস আসতেছে এক্স বাই ভি মোল পার লিটার। তো এই যে এটা যদি মোল এককে হয় এবং এটা যদি লিটার এককে হয়, 1 লিটারে কত মোল আছে শুধাভাবে লিখে নাও। মোলারিটি মানে কি, আর কোনো কিছু বোঝার দরকার নাই। তুমি যখন মোলারিটির একটা কোশ্চেন করবে যে ভাই এটার মোলারিটি বের করো, তুমি জাস্ট এই ডেফিনেশন অনুযায়ী ঐকিক নিয়ম করবা, ইউনিটারি মেথডে যাবা, ঐকিক নিয়ম করবা। জাস্ট ঐকিক নিয়মটা কি, মোলারিটি, জাস্ট এটা লিখে রাখো। মোলারিটি মানে কি? তোমাকে যদি বলা হয় মোলারিটি বের করো, তাহলে তার মানে তোমাকে কোনটার কথা বলা হইতেছে, কোনটা বের করার কথা বলা হইতেছে? তোমাকে বলা হবে ভাই আমাকে 1 লিটার দ্রবণে কত
কত মোল কি আছে, কত মোল দ্রব আছে। তোমাকে যদি মোলারিটি বের করতে বলে তাহলে তোমাকে কোশ্চেনটা করবে এটা, মোলারিটি মানে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব আছে, তোমাকে এই কোশ্চেনটা করবে, সোজা কথা। মোলালিটিটা দেখো, মোলালিটি মানে তোমার সেখানে 1 কেজি দ্রবণে, দেখো এখানে কিন্তু ব্যাপারটা চেঞ্জ। আগে এখানে যে দ্রবণটা নিছিল সেই দ্রবণটা আয়তন হিসাব করতেছিল, এখন আমাকে বলো এখানে যে তুমি দ্রবণটা নিছো সেটা কি কেজি এককে মাপতে পারবে না, তুমি সেটাকে কেজি এককে মাপতে পারবে না। সো আমি যদি বলি 1 কেজি দ্রবণে কত মোল দ্রব আছে, তাহলে সেটাকে বলা হয় মোলালিটি। শেষ। 1 কেজি দ্রবণে কত মোল দ্রব আছে সেটাকে কি বলা হয়, মোলালিটি। আচ্ছা, নর্মালিটি মানে কি? নর্মালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে কত গ্রাম ইকুইভ্যালেন্ট ভর। গ্রাম ইকুইভ্যালেন্ট ভর মানে তুল্য ভর। তুল্য ভর নির্ণয় করার প্রক্রিয়া কিন্তু দেখাইছি তড়িৎ রসায়নে, ঠিক আছে, তড়িৎ রসায়নে কিন্তু দেখানো হয়েছে। তো তড়িৎ রসায়নের লেকচার তাদের দেখা আছে, তুল্য ভর জিনিসটাকে সবাই বুঝবা। কত গ্রাম তুল্য ভর দ্রব আছে সেটাকে বলা হচ্ছে নর্মালিটি। তোমাকে যদি বলেন ভাই নর্মালিটি বের করে দাও, তাহলে তুমি এটা করো। আচ্ছা, এখন যা শতকরা এককে, ভাই শতকরা এককে দুইটা আছে, একটা হচ্ছে W/V আর একটা হচ্ছে W/W। W/V আর W/V, W কে আমি তোমাকে জিনিসটা বোঝাচ্ছি। চলো দেখো এখানে শতকরা এককে একটা হচ্ছে W/W পার্সেন্টেজ দেওয়া, আর আরেকটা আছে W/V পার্সেন্টেজ দেওয়া। এটা অ্যাকচুয়ালি কি বোঝায় W/V আর W/V? এখানে W মানে হচ্ছে ভর, ভরটা হচ্ছে গ্রাম একক ধরো, আর এখানে যে ভিটা আছে সেই ভিটা হচ্ছে তোমার আয়তন, আয়তনটা হচ্ছে তোমার মিলিলিটার একক। এতটুকু জিনিস লিখো। এখানে যে ডব্লিউটা আছে ভরটা, সেই ভরটা হচ্ছে গ্রাম এককে, এখানে যে আয়তনটা আছে সেই আয়তনটা হচ্ছে মিলিলিটার এককে, এবং পার্সেন্টেজ মানে হচ্ছে 100। পার্সেন্টেজ মানে কি 100, ভি এর সাথে পার্সেন্টেজ দেওয়া আছে মানে 100 মিলিলিটার, এখানে ডাব্লিউ এর সাথে পার্সেন্টেজ দেওয়া আছে মানে 100 গ্রাম। তার মানে এখানে ডব্লিউ মানে দ্রবের ভর, ডব্লিউ মানে আবার দ্রবণের ভর। এখানে ডব্লিউ মানে দ্রবের ভর, এখানে ভি মানে দ্রবণের আয়তন। অর্থাৎ তোমাকে যদি কোশ্চেনটা আমি এরকম করি, W/W পার্সেন্টেজ মানে বোঝাবে 100 গ্রাম দ্রবণে কত গ্রাম, এটা এখানে দুইটাই ভর হবে, কত গ্রাম দ্রব আছে। আর এখানে W/V পার্সেন্টেজ বলতে বোঝাবে 100 লিটার, 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে। এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে W/V পার্সেন্টেজ। এখন যা পিপিএম, এটাও খুব ইজি, স্টুডেন্টরা এগুলো পারেই না। পিপিএম থেকে প্রতি বছর একটা কোয়েশ্চেন আছে। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, এবং মিলিয়ন মানে তোমরা সবাই জানো 10⁶। এটাকে বলা হয় কি মিলিয়ন, 10⁶কে বলা হয় কি মিলিয়ন। পিপিএম মানে তোমাকে বোঝাবে 10⁻, খেয়াল করো 10⁶ মিলিলিটারে কত গ্রাম দ্রব আছে। দেখো শেষ। পিপিবি বুঝাবে পার্টস পার বিলিয়ন, বিলিয়ন মানে 10⁹, এটা তোমাকে বোঝাবে 10⁹ মিলিলিটারে কত গ্রাম দ্রব আছে। খুব ইজি। এখন ম্যাথমেটিক্স দিলে তুমি পারবা, যদি এতটুকু জিনিস মাথায় থাকে আর কিচ্ছু জানা লাগবে না। ম্যাথমেটিক্স একটা দিক, তুমি পারবা, ম্যাথমেটিক্স একটা থেকে একটা কনভার্সন তুমি পারবা, সব কিছু পারবা। আমি যেটা বলতেছি এটা পারতেছো কিনা দেখো, এতটুকু বুঝছো কিনা এটা আমাকে কমেন্ট করে জানাও যে এইগুলোর মিনিং কি, তারপরে আমি ম্যাথমেটিক্সে যাব। হ্যালো আম্মু, আমি ক্লাসে আছি, তার ক্লাসে শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ ব্লার না, ব্লার হলে তোমার সমস্যা নেই। দেখো একজন বলছে তুল্য ভর কি সেটা বোঝান। তুল্য ভর কি সেটা তুমি যদি তড়িৎ রসায়নে যাও, তুল্য ভর নিয়ে পুরো একটা লেকচারই আছে ধরো, ঠিক আছে। সো এখানে তুল্য ভর কি সেটা আমি বোঝাচ্ছি না নর্মালি, ঠিক আছে।
দেখো এখন তোমাকে একটা কোশ্চেন দিছে, দেখো কোশ্চেনটা তুমি ওই টিকনমে সব করতে পারবা, ঠিক আছে? এটা আগে স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। একটি পাত্রে 80 মিলিলিটার 2.55% মিলিলিটার 2.55% W/V NaOH দ্রবণ আছে, NaOH দ্রবণ আছে, দ্রবণ আছে। ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এ প্রকাশ করো। ppm এ কত? আমি জাস্ট এইভাবে লিখলাম। ওই পাত্রের দূর ওইটা পেজা লাগে। ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা কি এককে প্রকাশ করো? ppm এককে প্রকাশ করো, ঠিক আছে? ওই পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। তো দেখো একজন বলছে ব্লার না ভাই, তোমার নেটওয়ার্কের প্রবলেম। এই যে দেখো আমি দেখাই তোমাকে ব্লার কিনা, এই যে দেখো সব কিছু একেবারে ঠিকঠাক। তো এখন খেয়াল করো, আমি এইখানে 80 মিলিলিটার কত কি দেওয়া আছে এটা বুঝি না। ppm মানে কি সেটা আমি বুঝি। ppm মানে আমাকে বের করতে হবে কি 10⁻, দেখো টার্গেট ফিক্স করো, আমাকে বের করতে হবে 10⁶ মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে সেটা আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। এখন দেখো ভাইয়া এইদিকে 2.55% W/V NaOH বলতে কি বোঝায়? 2.55% W/V বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে এখানে 100 মিলিলিটার দ্রবণে, দেখো আমি নর্মালি সূত্রেই যাব না, সূত্র উত্তর দরকার নাই, তুমি ঐকিক নিয়ম দিয়ে করতে পারবা, ছোটোবেলার নিয়ম। 100 মিলিলিটার দ্রবণে NaOH কতটুকু আছে ভাইয়া? আছে 2.55 গ্রাম, তাই তো? আমার W/V তো এটাই বোঝায়, তাই না? একটু আগে তো পড়াইলাম W/V পার্সেন্টেজ হচ্ছে এখানে যাবে ভিতে, অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণে NaOH আছে, W মানে গ্রাম, তাহলে কত গ্রাম? 2.55 গ্রাম। এখন আমার কোশ্চেন কি 10⁶ মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে? তাহলে ওই কি নাম করো, 1 মিলিলিটার দ্রবণে NaOH আছে 2.55/100, এখানে হচ্ছে গ্রাম, এখানে হচ্ছে মিলিলিটার। এখন সুতরাং 10⁶ মিলিলিটারে দ্রবণে NaOH আছে 2.55 ইন্টু, এখানে হচ্ছে উপরে যাবে 10⁶, এটা মিলিলিটার, আর নিচে আসবে তোমার 100 এটা হচ্ছে মিলিলিটার। এখন এটা আনসার কত আসে দেখো, আনসার আছে হচ্ছে তোমার 255.00, অর্থাৎ 255.00 ppm। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সাইফুর রহমান না কে, নামটা কি জানি, বারবার কোনো একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছ বা কিছু একটা গ্রুপের লিঙ্ক দিতেছো, তুমি কিন্তু ব্লক খাওয়া যাবা, মাথায় রেখো। আরেকটা দেখো, একটি পাত্রে এবারটা তোমরা করে দিবে নাকি তোমরা করে না দিলেও আমি একটা কাজ করি, আমি একটু অন্যভাবে যাই। আচ্ছা 2.355 গ্রাম 2.355 গ্রাম
সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত করে মোট আয়তন মোট আয়তন 50 মিলিলিটার করা হলো 50 মিলিলিটার করা হলো। অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, তাহলে ভাই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত এটাতে যাইতে হবে। মোলারিটি মানে কি? মোলারিটি মানে 1 লিটার দ্রবণে, ভালোভাবে চিন্তা করো, মোলারিটি মানে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে। এখানে যদি মিলিলিটার আছে আমি মিলিলিটারে লিখি, 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে কোশ্চেনটা হবে এরকম, 1000 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে। এটা হচ্ছে তোমার কোশ্চেন। এখন দেখো এখানে যে H2SO4 এর পরিমাণ দেওয়া আছে, সরি কত গ্রাম না, কত মোল, কত মোল, কারণ এটা তো ভাই মোলারিটি, কত মোল। এখন দেখো এখানে তোমার যে H2SO4 এর পরিমাণটা দেওয়া আছে সেটা দেওয়া আছে গ্রাম এককে, তোমাকে এটাকে মোলে প্রকাশ করতে হবে। তাহলে মোলে কীভাবে প্রকাশ করবে ভাই? H2SO4 এর 1 মোল কত? মোস্ট প্রবলি 98 গ্রাম করে ফেলো। H2SO4 এর গ্রাম আণবিক ভর 2+, সালফার হচ্ছে 32+, অক্সিজেন হচ্ছে 48, 8 আর 2 10, 10 আর 2 12, 12 2 কী হলো, ভুল করলাম নাকি? হাইড্রোজেন 2, সালফার, অক্সিজেন 4, 64 হবে তো এটা, 64, 38, 94, 4, 98 গ্রামে। তারপরে 98 গ্রাম মানে 1 মোল, 98 গ্রাম মানে 1 মোল। সুতরাং 1 গ্রাম মানে কত মোল? 2.355 গ্রাম মানে কত আসে? 2.355 বাই 98, এটা নিচে 98, এখানে হচ্ছে তোমার এটা মোল বের হয়ে যাবে। 2.355 বাই 98 কত আসে দেখো তো? আচ্ছা হচ্ছে 0.24 মোল, 0.244 মোল। ঠিক আছে, 0.024 মোল। আচ্ছা, তাহলে এখন দেখো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে 1000 মিলিলিটারে কত মোল আছে সেটা বের করতে হবে। এখন এইখানে যে এত মোল আছে সেটা কত মিলিলিটার আছে? 50 মিলিলিটারে। তাহলে ঐকিক নিয়ম করো, 50 মিলিলিটারে আছে কতটুকু? 0.024 মোল। সুতরাং 1 মিলিলিটারে আছে, ঐকিক নিয়ম করো, 1 মিলিলিটারে আছে কত হবে তোমার? এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু গুণ হবে। 1 মিলিলিটারে আছে কত তোমার? এখানে 0.024 ইন্টু 50 নাকি ভাগই তো হবে এটা, ওই কি নিয়মকে ভুলে গেলাম নাকি? আচ্ছা, এখন যাও তোমার এখানে কত, তাইলে 1000 মিলিলিটার ধরো, আমি মনে হয় যে কোনো একটা জায়গায় ভেজাল লাগাইছি, ভেজালটা আমি ধরে নিই আগে। 1000 মিলিলিটারে 0.024 ইন্টু 1000 বাই 50 না, ঠিক আছে সব কিছু ঠিক আছে। .48 আসছে আনসার, 0.48। ঠিক আছে, তাহলে সবাই তোমরা আশা করি মোলারিটি পারবা। আমি সামনের ক্লাসে যেটা করবো সেই মোলারিটির কিছু সূত্র, এগুলো অবশ্যই তোমরা ঐকিক নিয়ম থেকে বের করতে পারবা, সেই সূত্রগুলো একটু দেখাবো, সেই সূত্রগুলো দেখানোর দরকার আছে। ঠিক আছে, আরও কিছু জিনিস দেখানোর দরকার আছে, জন্য দেখাইলে আমাদের এই টাইপের ম্যাথমেটিক্সগুলো ক্লিয়ার হয়ে যাবে। দ্রবণকে লঘুকরণ
এর একটাই আছে, এটা দিয়ে আমরা টাইট্রেশনে চলে যাব, জার্ন বিজার্ন করবো, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার আসলে খুব বেশি কিছু নাই, বুঝতে পারছো, খুব বেশি কিছু নাই। আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সব কিছু বুঝছো কিনা কমেন্ট করে জানাও তো। ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি আগামীকালকে হবে, যদি আগামীকাল